ফিরে এসেছি গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বেসিক 6.3। দেখতে পাচ্ছ 6.3 বলতে নবম দশম শ্রেণীর গণিত বইয়ে রেখাখণ্ড ত্রিভুজ নামের যে অধ্যায়টি আছে, অর্থাৎ জ্যামিতির একদম বেসিক যে চ্যাপ্টারটি, সেই বেসিক চ্যাপ্টারের বেসিক পড়বো আজকে আমরা। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের মধ্যে জ্যামিতির চ্যাপ্টার আছে মোট 5টা, তার মধ্যে এইটা হচ্ছে একদম শুরুতে, অর্থাৎ এই চ্যাপ্টারটার উপর বেস করে তুমি বাকি জ্যামিতিগুলো কিন্তু পারবা। তো এখানকার যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। আমরা 6.1, 6.2 এর বেসিক এবং ওখানকার যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, আজকে তার ধারাবাহিকতায় আমরা 6.3 নিয়ে একটু কাজ করব এবং আমরা দেখব যে এখানে যে সংজ্ঞা এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ডেফিনেশন, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমে আসে ত্রিভুজ। তোমরা ছোটবেলা থেকে এটা জানো যে ত্রিভুজ আসলে কি। তো তারপর একটু তোমাদেরকে মনে করাই দিই, কারণ আমরা জ্যামিতি করতে যাচ্ছি তার আগে একটা প্রিপারেশন, প্রত্যেকটা ফাইনাল ম্যাচ খেলার আগে একটা প্রিপারেশন নিতে হয় না? ঠিক একই রকমভাবে আমরা যেহেতু জ্যামিতির কোশ্চেন সলভ করতে যাচ্ছি তার আগে আমাদের একটা প্রিপারেশন দরকার আছে। তো এই প্রিপারেশনের জন্য আমরা নিজেদেরকে একটু ঝালাইমালাই করে নিব। ত্রিভুজটা হচ্ছে কি, যে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বা চিত্রকে আমরা ত্রিভুজ বলি। তাহলে রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলা হবে। বাহু, এই যে বাহু বা সাইড, এই তিনটা সাইড আছে ট্রায়াঙ্গেলের। আর যে বাহু দুইটি সাধারণ বিন্দুকে, দুইটা বাহু বা দুইটা সাইড যখন একটা বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু ভার্টেক্স। তো এই তিনটা ভার্টেক্সেস আছে এখানে, দেখো, একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা বুঝলাম যে একটা ত্রিভুজ হচ্ছে তিনটা বাহু দ্বারা একটা আবদ্ধ একটা ক্ষেত্র, যেখানে এইগুলোকে বলা হচ্ছে বাহু, আর এই ABC এগুলোকে বলা হচ্ছে কোণ, আর এই পুরো ক্ষেত্রটার নাম হচ্ছে একটা ত্রিভুজ। তো ত্রিভুজের আবার বিভিন্ন প্রকারভেদ হয়। কি হয়? প্রকারভেদ হয়। ত্রিভুজ মূলত 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। এর মধ্যে বাহু সংক্রান্ত হচ্ছে 3 প্রকার, আর কোণ সংক্রান্ত 3 প্রকার। আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। বাহু নিয়ে যদি ত্রিভুজকে আমরা কাজ করি, ত্রিভুজের বাহু যেহেতু 3টা, তাই 3 প্রকার হবে। একটা হচ্ছে সমবাহু বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান হয়। 3টা বাহু কি পরস্পর সমান হয়? অর্থাৎ যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান হয় তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। এই ত্রিভুজটার ক্ষেত্রে AB বাহু তার সমান হবে BC বাহু, তার সমান হবে AC বাহু। এই 3টা বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ হচ্ছে ABC সমবাহু ত্রিভুজ। অর্থাৎ তুমি যদি এইখানে AB বাহুর মান যদি হয় ধরো যে 10 সেন্টিমিটার, তাহলে BCও 10 সেন্টিমিটার হবে এবং ACও 10 সেন্টিমিটার হবে। তাহলে ত্রিভুজ ABC এর সমবাহু হওয়ার শর্ত হচ্ছে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। সমদ্বিবাহু বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যে ত্রিভুজের 2টি বাহু সমান হবে। কয়টা বাহু বলছি? 2টা। সমদ্বি অর্থাৎ দুইটা বাহু যদি সমান হয় তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। সেই দুইটা যে কোনো দুইটা হতে পারে। আমরা এই চিত্রের মাধ্যমে দেখালাম যে AB আর AC সমান। কি দেখালাম? AB আর AC সমান। এমন না যে AB আর AC সমান হতে হবে। তুমি যদি চিত্রটাকে এইভাবে আঁকতাম, দেখো ABC, তাহলে এখানে AB আর BC সমান হতো, ACটা অসমান হতো। তার মানে যেটা অসমান হয় অর্থাৎ ছোট বা বড় হয়, ত্রিভুজের কিন্তু 2 ধরনের শেপ হয় সমদ্বিবাহু ত্রিভুজের। কখনো কখনো তার ভূমিটা বড় হয়, কখনো বা তার ভূমিটা ছোট হয়। এইরকম, এটা সমান হলে এই বাহুটা ছোট হবে, এটা ছোট, এইটা হইছে বড়। ওকে, তো 2 ধরনের শেপ হয় সমদ্বিবাহু ত্রিভুজের। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের 2টা বাহু সমান, সহজ করে বলে 2টা বাহু সমান হলে সেটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে AB বাহু আর AC বাহু সমান, তাহলে BC বাহুটা অসমান। এই BC বাহুকে সাধারণত আমরা B দিয়ে প্রকাশ করি, আর সমান সমান বাহুকে আমরা A দিয়ে প্রকাশ করি। সেক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে B/4√4A² - B²। তো আমরা এখানেও একটা বলেছিলাম সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্রটা একটু বলে দিই, √3/4A², যেটা আমাদের পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন সমাধান করতে লাগতে পারে। আচ্ছা, এরপর আসো বি সমবাহু। বি সম না সম, কোনো কিছু সমান না। অর্থাৎ 3টা বাহু 3 রকম, যার 3টা বাহুর দৈর্ঘ্য 3 রকম হয়, অর্থাৎ কেউ কারোর সমান না। এ দেখো, এই যে ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ আমি এখানে দেখাইলাম যে এই ত্রিভুজটি একটি বিষমবাহু ত্রিভুজ। কারণ কি? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান হয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলা যায়। এখানে AB আর AC আর BC কারোর দৈর্ঘ্য কারোর সমান না। AB ইজ নট ইকুয়াল BC ইজ নট ইকুয়াল CA অথবা AC। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা শিখলাম যে বাহু সংক্রান্ত ত্রিভুজ হচ্ছে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এবার কোণ নিয়ে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার হবে: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর অ্যাবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। 3 ধরনের আমরা ত্রিভুজ পাবো। এই যে সমকোণী ত্রিভুজ, যার একটি কোণের মান
অন্তত সমকোণ হবে। অর্থাৎ এই ত্রিভুজটাকে দেখো যে এই বি কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয় তাকেই আমরা সমকোণ ত্রিভুজ বলি। এখানে বি কোণটার মান কত ডিগ্রি বলো তো? বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো বি কোণ হয়ে গেল 90 ডিগ্রি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা কোণ, বলেছিলাম সংজ্ঞায় যে একটা কোণ যদি সমকোণ হয় তাহলেই সেটা সমকোণী ত্রিভুজ। এখানে বি কোণটা সমকোণ হলো, সেটাকে আমরা বলছি সমকোণী ত্রিভুজ। এবং সমকোণের সিম্বলটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো সমকোণী ত্রিভুজের যদি এখানে আমরা যদি এখানে বাহু তিনটা তিন রকম দেখতে পাচ্ছি, এটা বিষমবাহু ত্রিভুজ হতে পারে, আবার এখানে তোমার দেখো এইটা আর এটা তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু একই না, দেখতেই পাচ্ছি তিনটা তিন রকম, মানে এটা বিষমবাহু সমকোণী। আবার এমন হতে পারে সমদ্বিবাহু, দেখো এই দুইটা বাহুকে আমি সমান করে দিলাম, এইটা আর এটা, সেক্ষেত্রে এটাকে এ বি সি, বি কোণটা সমকোণ, এখানে এ বি বাহু আর বি সি বাহু সমান হতে পারে, এটাকে বলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে বিষমবাহু সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আর বাহু সমান হলে আর সমকোণী হয় না, কারণ বাহু সমান হলে সেটা সমবাহু ত্রিভুজই হবে এবং তার প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ হয়ে যাবে। এবার সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। অর্থাৎ সমবাহু ত্রিভুজ যেটা আমরা বলছিলাম তার প্রত্যেকটি কোণের মান কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, আরেকটা তথ্য একটু দিয়ে রাখি আমি এখানে তোমাদেরকে, যে সমদ্বিবাহু ত্রিভুজের তোমার ভূমির সাথে যে উৎপন্ন কোণ, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে যে উৎপন্ন কোণ, এটা সমকোণী সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান, অর্থাৎ 180 হলো তিন কোণের সমষ্টি, 3 দিয়ে ভাগ করো, প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে। আর সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, ভূমির সাথে উৎপন্ন কোণ দুইটি সমান, অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণ, এই বি কোণ আর সি কোণ এখানে সমান হবে, বি কোণ আর সি কোণ কি সমান হবে। আর বিষমবাহু ত্রিভুজের তিনটা কোণের মান তিন রকম হবে, কেউ কারোর সমান হবে না, বাহু অসমান, কোণও অসমান। এখানে দুইটা বাহু সমান তাই দুইটা কোণ সমান, এখানে তিনটা বাহু সমান তাই তিনটা কোণই পরস্পর সমান। এবার আসো, আমরা বলছিলাম যে এখানে তোমার হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, কি বলছিলাম? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো যদি আমি সূক্ষ্মকোণী ত্রিভুজের কথা বলি যার প্রত্যেকটি কোণের মান সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রির চেয়ে ছোট, এখানে খেয়াল করে দেখো এই ত্রিভুজটাকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ যেটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের মতো মনে হচ্ছে, বাট সমবাহু ত্রিভুজ নাও হতে পারে, বাট কোণগুলোর মান যদি 90-এর চেয়ে কম হয় প্রত্যেকটি, তাহলে সেটাই সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। এখানে এই চিত্রে এই তিনটা কোণের প্রত্যেকটি হচ্ছে সূক্ষ্মকোণ, তাই এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে কি বলেছিলাম, একটা কোণ সমকোণ হলে সমকোণী। স্থূলকোণ ত্রিভুজ তার ব্যতিক্রম না, শুধু পার্থক্য হচ্ছে সমকোণের জায়গায় স্থূলকোণ হবে। যে ত্রিভুজের একটি কোণ স্থূল অর্থাৎ 90-এর চেয়ে বড় কিন্তু 180-র চেয়ে ছোট, সেটাই হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে একটা চিত্র দেখে নিই আমরা একটু। এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারে এই বি অ্যাঙ্গেলটা এটা হচ্ছে তোমার অ্যাবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। তাহলে এই যে ট্রায়াঙ্গেল এবিসি, এটাকে আমি বলতে পারি যে অ্যাবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা স্থূলকোণী ত্রিভুজ। তো আমরা ত্রিভুজের যে 6 প্রকারভেদ নিয়ে মোটামুটি আলোচনা করলাম। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এটা হলো কোণ সংক্রান্ত, বাহু সংক্রান্ত, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এগুলোকে চিনে রাখা একটু দরকার। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে যদি ক্ষেত্রফল বের করতে বলে সেক্ষেত্রে আমরা সূত্র দিব হচ্ছে এটা, এই এস ইন্টু রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস ই। তোমরা এটা অবশ্যই জানো, আমি অন্য চ্যাপ্টারে আলোচনা করেছি। এখানে এস হচ্ছে এই ত্রিভুজের অর্ধপরিসীমা, অর্থাৎ তিন বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবা। আর এ বি সি যথাক্রমে এ বি, বি সি আর এসি বাহুর দৈর্ঘ্য, তিনটা বাহুর দৈর্ঘ্যকে আমরা এ বি সি ধরতে পারি। এবার আমরা এখানে আর কি তথ্য আমাদের আছে, এখানে আমরা একটু ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ কোণ নিয়ে আলোচনা করব। অন্তস্থ কোণ খুবই সিম্পল জিনিস, সেটা হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে থাকবে। ভালো করে বুঝো, অন্তস্থ কোণ ত্রিভুজের অভ্যন্তরে থাকবে আর বহিস্থ কোণ ত্রিভুজের বাইরে থাকবে। অন্তস্থ মানে অন্তর বা ভেতর, আর বহিস্থ মানে বাইরে। সহজ হিসাব, এটা ত্রিভুজের ক্ষেত্রেও তাই, এর ব্যতিক্রম কিছু নয়। দেখো, কোনো ত্রিভুজের একটি বাহুকে যদি তুমি যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যে কোনো একদিকে বাড়ালে একটা কোণ তৈরি হয়। ফর এক্সাম্পল, মনে করো যে এইটা একটা ত্রিভুজ, নাম হচ্ছে ডি ই এফ। এখন এখানে যে কোনো বাহুকে যে কোনো দিকে, ধরো ডিই বাহুকে আমি এখানে পি পর্যন্ত বাড়ালাম, এইখানে একটা বহিস্থ কোণ তৈরি হলো, এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। আবার তুমি যদি এই মনে করো যে এই ডি এই বাহুকে এখানে পি পর্যন্ত বাড়াইলা, পি না, এখানে মনে করো আর পর্যন্ত বাড়াইলা, তাহলে এখানে যে কোণটা তৈরি হলো এইটাও একটা বহিস্থ কোণ। তার মানে ত্রিভুজের যে কোনো বাহুকে যে কোনো একদিকে বাড়ালে বাইরের দিকে যে কোণ তৈরি হবে তাই হচ্ছে বহিস্থ কোণ। তো আমরা যদি এখানে একটু দেখি যে কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে ত্রিভুজের বহিস্থ কোণ বলে। এই কোণ সন্নিহিত কোণটি ছাড়া
সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের দুই কোণের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ বলে। আচ্ছা, এবার দেখো অন্তস্থ কোণটা কি আমরা যদি একটু দেখি, এই চিত্রটাকে একটু ভালো করে দেখো। এই যে ত্রিভুজ এবিসি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজ এবিসি, তাহলে এবিসি এই বিসিকে আমি বানালাম হচ্ছে ডি পর্যন্ত। কোন পর্যন্ত? তাহলে ডি পর্যন্ত। এই ডি এর সাথে যে কোণটা সন্নিহিত বা সংলগ্ন বা মিশে আছে বা স্পষ্ট করে আছে, এইটাকে বাদ দিব। তো এই অংশটাকে বাদ দিয়ে আমরা বাকি যে দুইটা কোণ পাই, এটাকে বলা হয় অন্তস্থ কোণ। একটু ইনফরমেশন দিয়ে রাখি যে এই যে বহিস্থ কোণ, মনে করো যে এখানে কোণের নাম হচ্ছে কোণ এ সি ডি। এই কোণের মানটা কত হবে বলো তো? তোমার এই বিপরীত অন্তস্থ কোণ দুইটির যে মান তাদের যোগফলের সমান হবে। অর্থাৎ কোণ এ আর কোণ বি যোগ করলে তুমি পাবা কোণ এ সি ডি। যদি মনে করো এই কোণটার মান 50 ডিগ্রি হয় আর এটার মান 60 ডিগ্রি হয়, যোগ করলে কত হয়? 110 ডিগ্রি। তাহলে এই কোণের ভ্যালু হচ্ছে 110 ডিগ্রি। তো আশা করি আমরা বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। আসলে এবার ত্রিভুজের সর্বসমতা নিয়ে কাজ করি। ত্রিভুজের সর্বসমতা আসলে কি? ত্রিভুজের সর্বসমতা বলতে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে দুইটা ত্রিভুজ সর্বসমতা কি বা সর্বসম বলতে কি বোঝায়, তার মানে সর্বসম, বাংলা শব্দের অর্থ বুঝতে পারছো, সর্বসম যার সবকিছুই সমান। জ্যামিতির ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু তাই, যার সবকিছুই সমান। সবকিছু সমান মানে কি? পুরোপুরি সমান। মানে একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের উপর রেখে দিলে তারা পুরোপুরি মিলে যায়, এটাকে আমরা বলি সর্বসম। দেখো আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাবো, আগে একটু ডেফিনেশনটা বলি। একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজটি সর্বতোভাবে মিলে যায় তবে ত্রিভুজ দুটি সর্বসম হয়। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অর্থাৎ দেখতে একই রকম যে বাহুগুলা, এবং অনুরূপ কোণ অর্থাৎ একই রকম দেখতে যে কোণগুলা, তারা পরস্পর সমান হবে। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এখানে দুইটা ত্রিভুজ আছে। আমি মনে করলাম যে এই ত্রিভুজের নাম্বার হচ্ছে 1 আর এই ত্রিভুজটার নাম্বার হচ্ছে 2। এখন যদি আমি এই ত্রিভুজটাকে তুলে নিয়ে যদি এই ত্রিভুজের উপর বসাই দেই এবং তা যদি পুরোপুরি মিলে যায়, দেখো পুরোপুরি মিলে গিয়েছে। অর্থাৎ 1 নম্বর ত্রিভুজের উপর যে বসলে কয়টা? দেখো 2 নম্বর ত্রিভুজ। এমনভাবে মিলে গেল তুমি আর 1 নম্বর ত্রিভুজকে খুঁজেই পাচ্ছ না। তার মানে যদি এইভাবেই মিলে যায় তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলি হচ্ছে সর্বসম। এই ত্রিভুজকে কি বলা যায় বলতো? সর্বসম। এই যে আমি একটা ত্রিভুজকে ধরে নিয়ে আর একটা ত্রিভুজের উপর বসালাম, পুরোপুরি যখন মিলে যাচ্ছে তখন এইটাকে বলা হচ্ছে সর্বসম, যার সবকিছু সমান। তো ত্রিভুজ যদি নামকরণ করি, 1 নম্বর ত্রিভুজ মনে করো যে এ বি সি, আর 2 নম্বর ত্রিভুজের নামকরণ করলাম ডি ই এফ। এখন এই ত্রিভুজটাকে ওই ত্রিভুজের উপর রাখলে কি ঘটনা ঘটে দেখো তুমি, এখানে ডি পড়বে এর উপরে, আর ই পড়বে বি এর উপরে, আর এফ পড়বে সি এর উপরে। তার মানে কি বুঝলাম? আমি বুঝলাম যে এখানে যে কোণ ডি সমান কোণ এ, কোণ ই সমান কোণ এফ, সরি কোণ ই সমান কোণ বি, আর কোণ এফ সমান কোণ সি। এবং এখানে এবি বাহু, এই এবি হবে তোমার এই ডি এর সমান, আর এসি হবে ডিএফ এর সমান, বিসি হবে ইএফ এর সমান। এটাই হচ্ছে সর্বসমতা। আশা করি সর্বসমতার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন শুধু সর্বসমতা বললে বা সর্বসম বললে তো কাজ হবে না, জ্যামিতির ক্ষেত্রে এটা প্রমাণটা করাটা খুব জরুরি। জ্যামিতির ক্ষেত্রে তোমাকে ত্রিভুজের বাহু হলো 3টা আর কোণ হলো 3টা, মোট হইল 6টা। এই 6টা উপাত্ত লাগে না সর্বসম প্রমাণ করতে। সর্বসম প্রমাণ করতে মাত্র 3টা উপাত্ত লাগে। কয়টা লাগে? 3টা। এই 3টা যদি তুমি যুক্তি সহকারে প্রমাণ করতে পারো যে এই ত্রিভুজের 3টা আর ওই ত্রিভুজের 3টা পরস্পর সমান, তাহলে ত্রিভুজ সর্বসম হয়ে যাবে। বাকি 3টা তোমার আর কিন্তু কি, বাকি 3টার তোমার প্রমাণ করতে হচ্ছে না। সেক্ষেত্রে তুমি কি করবা? যেটা করবা, 3টা সমান বলে দিয়ে বলবা যে এরা সর্বসম। এখন বাকিগুলা যে টিচার খাতা দেখবে সে মিলাই নিবে, সমস্যা নাই। তাহলে এবার চলো যে 3টার কথা আমি বললাম সেই 3টা আসলে কি কি, কোন কোন শর্তে, কখন কখন তুমি কোনটা কোনটা পাবা, সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যদি আমি দেখি সর্বসম হওয়ার শর্ত 4টি, সেই 3টি যেহেতু উপাত্ত লাগবে, সেই 3টি উপাত্তর শর্ত আবার 4টা। আসো, এই যে বাহু, কোণ, বাহু, অর্থাৎ ত্রিভুজের 6টা জিনিস থাকে না, 3টা কোণ 3টা বাহু। তুমি এখানে একটা বাহু, 2টা বাহু নিবা আর একটা কোণ নিবা। অর্থাৎ একটা ত্রিভুজের যদি 2টি ত্রিভুজের একটির 2 বাহু যথাক্রমে অপরটির 2 বাহু সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত যে কোণ পরস্পর সমান হয়, অর্থাৎ 2টা বাহু পরস্পর সমান, কোণ পরস্পর সমান, সেক্ষেত্রে ত্রিভুজ 2টা সর্বসম হবে। এটা গেল 2টা বাহু আর একটা কোণ। 2টা বাহু, একটা ত্রিভুজ 2টা বাহু আর একটা ত্রিভুজ 2টা বাহু পরস্পর সমান এবং তাদের যে মধ্যবর্তী কোণ, ওই ত্রিভুজের মধ্যবর্তী কোণ পরস্পর সমান হলে ত্রিভুজ সর্বসম। এরপরে আসো, বাহু বাহু বাহু, অর্থাৎ এক ত্রিভুজের 3টা বাহু অপর ত্রিভুজের 3টা বাহু যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটাকে সর্বসম বলা যাবে। যদি একটি ত্রিভুজের 3টে বাহু অপর একটি ত্রিভুজের 3টা বাহু সমান হয় তবে ত্রিভুজ কি হয়ে যায়?
ত্রিভুজ হয় সর্বসম। 2 নম্বর শর্ত গেল। আসো এবার 3 নম্বর শর্তে আসি আমরা। এবার দেখো কোণ বাহু কোণ অর্থাৎ এই দুইটা কোণ আর একটা বাহু অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান এবং একটি বাহু আর অপর বাহু পরস্পর সমান, সেক্ষেত্রে এই যে বাহুদ্বয়ের কোণটা বাহুতে সংলগ্ন হতে হবে। যদি একটি ত্রিভুজের দুইটি কোণ এবং এদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহু সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম, অর্থাৎ একটা ত্রিভুজকে আরেকটার উপরে রেখে দিলে তারা পুরোপুরি মিলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট ছিল। আসো এবার 4 নাম্বার যে শর্তটা বা কন্ডিশনটা, সেই কন্ডিশনটা আমরা দেখব যে অতিভুজ বাহু তার মানে হাইপোটেনাস আর সাইড নিবা তুমি। তাহলে এইখানে দুইটি সমকোণী ত্রিভুজের সমকোণী, দেখো অতিভুজ কখন আসবে, যখন তুমি সমকোণী ত্রিভুজের কথা বলা হবে বা রাইট ট্রায়াঙ্গেলের কথা বলা হবে তখন কিন্তু হাইপোটেনাস বা অতিভুজ আসবে, তার আগে অতিভুজ তো আসে না। ওকে, তো এটা সমকোণী ত্রিভুজ, বুঝতেই পারছো। তো দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটি বাহু সমান হলে, কোণের কথা এখানে লাগবে না, কারণ সমকোণ তো 90 ডিগ্রি তুমি জানো। দুইটা ত্রিভুজ সমকোণ হলে তারা সমকোণী হচ্ছে। তাহলে এখানে সমকোণ ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু, অর্থাৎ অতিভুজের একটা বাহু সমান হলে ত্রিভুজটাকে সর্বসম বলা যাবে। কারণ আমি বলছিলাম 3টা তথ্য লাগে, কয়টা লাগে, প্রথমে বলছিলাম 3টা তথ্য লাগে। এখানে দেখবা আবার 2টা তথ্য, কেন না 2টা না, এখানেও 3টা আছে, অতিভুজ আর বাহু। তাহলে একটা কোণ সমকোণ তো আমি জানি, তাহলে এই হলো 2টা আর সমকোণ হচ্ছে একটা, মোট 3টা। তাহলে এই 3টা, এই যে অতিভুজ সমান হবে আর একটা বাহু সমান হবে অপর ত্রিভুজের সাথে, একটি ত্রিভুজের সাথে অপর ত্রিভুজের, সেক্ষেত্রে আমরা ত্রিভুজকে বলতে পারবো সর্বসম। আচ্ছা, এভাবে আমরা সর্বসমতা প্রমাণ করতে পারি। তাহলে উপরের চিত্রে দুইটা ত্রিভুজ দেখো এবিসি এবং ডিইএফ সর্বসম। যদি সর্বসম হয় তাহলে এ বিন্দু পড়বে ডি বিন্দুর উপরে, বি বিন্দু পড়বে ই বিন্দুর উপরে, সি বিন্দু পড়বে এফ বিন্দুর উপরে, যেটা আমি একটু আগে বললাম। এবং শুধু তাই হবে না, কি হবে এখানে এই এবি তার সমান হবে হচ্ছে, এখানে এবির সমান হবে কি বলতো, ডিই। ওকে, তারপরে এসির সমান হবে কি, এসির সমান হবে হচ্ছে ডিএফ, তুমি লিখবা ডিএফ। আর এখানে বিসির সমান কি হবে, ইএফ, বিসি সমান হবে ইএফ। ওকে, তাহলে এই যে ত্রিভুজ দুইটার মধ্যে এবিসি শীর্ষবিন্দু যথাক্রমে ডিএফ এর উপর পড়বে, আর এই যে এই 3টা বাহু পরস্পর সমান হবে, 3টা বাহু কি পরস্পর সমান হবে এবং হলে এখানে কোণ এ সমান কোণ ডি, কোণ এ সমান কোণ ডি, আর কোণ বি সমান কোণ ই, এই যে কোণ বি সমান কোণ ই, আর কোণ সি সমান কোণ এফ, কোণ সি সমান কোণ এফ লেখা যাবে। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সর্বসম বোঝাতে এই যে সর্বসমতা সিম্বল বা সাইন, এই যে সর্বসম দুইটা দাগ দিয়ে উপর একটা ঢেউয়ের মতো, এটা হচ্ছে সর্বসমতার সাইন বা কনগ্রেন্ট সাইন। তো এইটা দিয়ে আমরা হচ্ছে দুইটা ত্রিভুজকে সর্বসম বোঝাবো। তো সর্বসম কিভাবে বোঝাবো, ত্রিভুজ কি, কত প্রকার কি, আমরা সেটা নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা পরবর্তীতে এই যে আলোচনাটা তোমরা শুনলে বা শিখলে এখান থেকে যা কিছু, তা আমরা পরবর্তীতে থিওরিয়াম প্রুফ করার ক্ষেত্রে অর্থাৎ উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবার নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।